আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জাগো টিভি নিউজে, সঙ্গে আছে আমি আফরিন সুমনা। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ইরানি মিসাইল হামলার ভয়ে চুপি চুপি খাবারের ট্রাকে লুকিয়ে পালান ট্রাম্প। দ্য গার্ডিয়ানের বিস্ফোরক প্রতিবেদন। আমেরিকা ইসরায়েলের উৎকণ্ঠা বাড়ল। মার্কিন অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা প্যাট্রিয়ট ও থার্ডকে ফাঁকি দিতে ইরানের ক্ষেপণাস্ত্রের নতুন কৌশল। লন্ডনের রাস্তায় ইসরায়েলপন্থী আমিরাতের প্রধানমন্ত্রীকে চরম অপমান, ভিডিও ভাইরাল। ইরান নিজেদের অপরাজেয় শক্তি হিসেবে প্রমাণ করেছে, আরাকচি। ইরানের শীর্ষ নিরাপত্তা পদে রেড নোটিশে থাকা মোহসেন রেজাই কেন শঙ্কায় ইসরায়েল। সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদের মৃত্যুদণ্ডের রায়। ইউক্রেন যুদ্ধে আরো 5 লাখ সেনা নামাচ্ছেন পুতিন। মোদি বিরোধী বিদ্রোহ, কেন বাবা মায়ের আদর্শ ছাড়ছেন ভারতের তরুণরা। দর্শক শিরোনাম শুনছিলেন, এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত। ইরানি মিসাইল হামলায় ভয়ে চুপি চুপি খাবারের ট্রাকে লুকিয়ে পালান ট্রাম্প, এমনই বিস্ফোরক প্রতিবেদন প্রকাশ করেছে দ্য গার্ডিয়ান। গত মাসে ইরানের সঙ্গে উত্তেজনা যখন চরমে, তখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তুরস্কে গিয়েছিলেন ন্যাটো সম্মেলনে যোগ দিতে। কিন্তু সম্মেলন শেষে স্বাভাবিকভাবে আর দেশে ফেরা হলো না তার। ইরানি হত্যা চেষ্টার হুমকি এড়াতে আশ্রয় নিতে হলো প্লেনের জন্য খাবার পরিবহনের গাড়িতে। ইরানের সম্ভাব্য হত্যা চেষ্টার হুমকির কারণে ট্রাম্পকে গোপনে অন্য একটি প্লেনে সরিয়ে নেওয়া হয়েছিল বলে জানিয়েছে দ্য ওয়াশিংটন পোস্ট ও দ্য নিউ ইয়র্ক টাইমস। যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তার বরাতে ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, তুরস্কের রাজধানী আঙ্কারায় ন্যাটো সম্মেলনে যোগ দিতে গিয়েছিলেন ট্রাম্প। যদিও তুরস্কে যাওয়ার সময় ট্রাম্প কাতারের দেয়া একটি বোয়িং 747-8 প্লেনে যান, তবে ফেরার সময় তিনি ওই প্লেন ব্যবহার না করে এয়ারফোর্স ওয়ানের পুরনো একটি প্লেনে ওঠেন। গণমাধ্যমে প্রকাশিত ছবিতে তাকে ওই প্লেনে চড়তে দেখা যায়, কিন্তু ট্রাম্প সেদিন দ্বিতীয় ওই প্লেনেও ফেরেননি। পুরনো এয়ারফোর্স ওয়ানের প্লেনে ওঠার কয়েক মিনিট পরেই খাবার পরিবহনের কাজে ব্যবহৃত একটি ক্যাটারিং ট্রাকের মাধ্যমে ট্রাম্পকে গোপনে নিয়ে যাওয়া হয় ছোট আরেকটি প্লেনে। বিষয়টি এতটাই গোপন ছিল যে সাংবাদিক ও হোয়াইট হাউসের কিছু কর্মকর্তাও জানতেন না ট্রাম্প আসলে কোন প্লেনে রয়েছেন। তারা যখন মনে করছিলেন ট্রাম্প পুরনো এয়ারফোর্স ওয়ানেই রয়েছেন, তখন তিনি আসলে ছিলেন তৃতীয় একটি প্লেনে। এই বিষয়ে হোয়াইট হাউসের কাছে জানতে চাওয়া হলে যোগাযোগ পরিচালক স্টিভ চিয়াং সরাসরি কোনো মন্তব্য করেননি। তিনি বলেছেন, কাতারের দেওয়া প্লেনটিতে প্রেসিডেন্ট ও তার কর্মকর্তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য উচ্চ পর্যায়ের নিরাপত্তা ব্যবস্থা স্থাপন করা হয়েছে। যুক্তরাষ্ট্রের অনেক শত্রু ট্রাম্পকে নিশানা করছে বলে তিনি নিজেই দাবি করেছেন। এর আগে 2000 সালেও প্রায় একই ধরনের কৌশল নেওয়া হয়েছিল। সে সময় তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন পাকিস্তানে যাওয়ার সময় একটি পরিচয়বিহীন প্লেন ব্যবহার করেছিলেন। সে সময় তার আনুষ্ঠানিক এয়ারফোর্স ওয়ানকে বিভ্রান্তিমূলক প্লেন হিসেবে ব্যবহার করা হয়েছিল। আমেরিকা ইসরায়েলের উৎকণ্ঠা বাড়ল। মার্কিন অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা প্যাট্রিয়ট ও থার্ডকে ফাঁকি দিতে ইরানের ক্ষেপণাস্ত্রে নতুন কৌশল। মধ্যপ্রাচ্যের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে থমকে দিতে ক্ষেপণাস্ত্র প্রযুক্তিতে এক অভূতপূর্ব ও ভীতিকর উদ্ভাবনের দাবি করেছে ইরান। দেশটির তৈরি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলো এখন আর আগের মতো শুধু একটি নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানার সনাতন ধারায় সীমাবদ্ধ নেই। উড্ডয়নরত অবস্থাতেই গতিপথ পরিবর্তন করা, শত্রুভাবাপন্ন দেশের আধুনিক আকাশ প্রতিরক্ষা বুককে ফাঁকি দেয়া এবং প্রয়োজন বোধে বিকল্প বা দ্বিতীয় কোনো লক্ষ্য বস্তুতে আঘাত হানার সক্ষমতা অর্জন করেছে বলে দাবি করেছে তেহরান। গত 10 আগস্ট কাজভিন শহরের এক অনুষ্ঠানে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হুসেইন মুহেব্বি ইরানের এই নতুন প্রযুক্তির তথ্য প্রকাশ্যে আনেন। তিনি জানান, ইরানের ক্ষেপণাস্ত্রগুলো আগের মতো এক বিন্দু থেকে উৎক্ষিপ্ত হয়ে অন্য বিন্দুতে গিয়ে পড়ার সাধারণ অস্ত্র নয়, বরং কৃত্রিম বুদ্ধিমত্তা, আধুনিক গাইডেন্স সিস্টেম এবং কারিগরি সক্ষমতা কাজে লাগিয়ে এগুলোকে এখন এক ধরনের প্রযুক্তিগত যুদ্ধে রূপান্তরিত করা হয়েছে। কেন এই দাবি এত উদ্বেগজনক? প্রথাগত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের পর একটি নির্দিষ্ট ধারণাকৃতির পথ অনুসরণ করে, ফলে প্রতিপক্ষের দীর্ঘ পাল্লা
ট্রায়াঙ্গুলার রাডার ও সতর্কীকরণ স্যাটেলাইটগুলো সহজেই ক্ষেপণাস্ত্রের চূড়ান্ত পতনস্থল হিসাব করে ইন্টারসেপ্টর বা প্রতিরোধক ক্ষেপণাস্ত্র ছুড়তে পারে। তবে ইরান যে নতুন সক্ষমতার কথা বলছে তা এই সমীকরণ সম্পূর্ণ বদলে দেবে। বায়ুমণ্ডলে পুনর্দখল নেয়ার পর ক্ষেপণাস্ত্রটি যদি নিয়ন্ত্রণ পাখনা বা থ্রাস্টার ব্যবহার করে গতি ও দিক পরিবর্তন করে, তবে প্যাট্রিয়ট, থার্ড বা অ্যারোর মতো ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রগুলো সঠিক লক্ষ্য নির্ণয়ে ব্যর্থ হতে পারে। এটি আরো জটিল এক প্রযুক্তি। একটি ক্ষেপণাস্ত্রকে আকাশে থাকা অবস্থায় নতুন লক্ষ্যবস্তু নির্ধারণ করে দেয়া মানে হলো এটিকে অত্যন্ত জটিল ডেটা লিঙ্ক, স্যাটেলাইট নেভিগেশন, অ্যান্টি জ্যামিং প্রযুক্তি এবং নিজস্ব কম্পিউটিং প্রসেসর বিদ্যমান। আমেরিকান ও ইসরায়েলি সামরিক ঘাঁটি, পারস্য উপসাগরীয় তেল ও জ্বালানি পরিকাঠামো এবং প্রণালী ভিত্তিক সামুদ্রিক চলাচলের জন্য এটি একটি মারাত্মক হুমকি সৃষ্টি করেছে। ইরানের এই প্রযুক্তির ফলে মার্কিন প্যাট্রিয়ট PSC-3 থার্ড এবং ইসরায়েলের অ্যারো ব্যবস্থার মতো বিশ্বসেরা আকাশ প্রতিরক্ষা প্রযুক্তিগুলো চরম চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। লন্ডনের রাস্তায় ইসরায়েলপন্থী আমিরাতের প্রধানমন্ত্রীকে চরম অপমান, ভিডিও ভাইরাল। লন্ডনের রাস্তায় এক অপ্রীতিকর পরিস্থিতির মুখে পড়েছেন দুবাইয়ের শাসক এবং সংযুক্ত আরব আমিরাতের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম। সুদানে চলমান যুদ্ধে আমিরাতের ভূমিকা নিয়ে তাকে তীব্র ক্ষোভের মুখে পড়তে হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে লন্ডনের নাইটস ব্রিজ এলাকায় মাকতুম ও তার সঙ্গীদের পথ আটকে এক সুদানি নাগরিক চিৎকার করে প্রতিবাদ জানাচ্ছেন। রাস্তার অন্য পাশ থেকে ওই সুদানি নাগরিক চিৎকার করে বলেন, আমিরাত সুদানের সাধারণ মানুষকে হত্যা করছে, তার দেশে রক্তপাত বন্ধ করার দাবি জানান তিনি। এ সময় মাকতুমের সফর সঙ্গী এক ব্যক্তি ওই সুদানি নাগরিকের দিকে তেড়ে যান এবং বর্ণবাদী গালিগালাজ করেন। পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে উঠলে ওই ব্যক্তি রাস্তা পার হয়ে সরাসরি প্রতিবাদকারীর মুখোমুখি হন। এ সময় সুদান সংকটের জন্য আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদের ভূমিকারও তীব্র সমালোচনা করা হয়। সংযুক্ত আরব আমিরাত বরাবরই সুদান সংঘাতে জড়িত থাকার কথা অস্বীকার করে আসছে। তবে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা জানায়, আমিরাত সুদানের আধা সামরিক বাহিনীর র্যাপিড সাপোর্ট ফোর্সেসকে সহায়তা করছে। ইরান বিশ্বের কাছে নিজেদের একটি কঠোর ও অপরাজেয় শক্তি হিসেবে তুলে ধরতে সক্ষম হয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, তার দেশ বিশ্বকে দেখিয়ে দিয়েছে যে ইরান একটি কঠিন ও অপরাজেয় শক্তি। টেলিভিশনে সম্প্রচারিত এক সংবাদ সম্মেলনে আরাকচি বলেন, বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রী ও কর্মকর্তাদের কাছ থেকে তিনি বারবার শুনেছেন, আপনারা ইরানিরা একটি অলৌকিক ঘটনা ঘটিয়েছেন, পুরো বিশ্বকে বিস্মিত করেছেন। তিনি বলেন, কেউ ভাবেনি যে ইরান এইভাবে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে পারবে। আরাকচি আরো বলেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অবস্থানের পেছনে ইসরায়েল, পশ্চিমা বিশ্ব এবং আরো কয়েকটি দেশের সমর্থন ছিল। এত সমর্থন থাকা সত্ত্বেও ইরান যেভাবে প্রতিরোধ করেছে তা বিশ্বকে বিস্মিত করেছে বলেও দাবি করেন তিনি। ইরানের পররাষ্ট্রমন্ত্রীর ভাষ্য, সাম্প্রতিক সংঘাত দেশটির সামরিক ও কৌশলগত সক্ষমতার পাশাপাশি কঠিন পরিস্থিতিতে প্রতিরোধ গড়ে তোলার সামর্থ্যও বিশ্বের সামনে তুলে ধরেছে। ইরানের শীর্ষ নিরাপত্তা পদে রেড নোটিসে থাকা মোহসেন রেজাই কেন শঙ্কায় ইসরায়েল? ইরানের সর্বোচ্চ নেতা মুস্তফা আলী খামেনির দপ্তর দেশটির গুরুত্বপূর্ণ কয়েকটি পদে নতুন নিয়োগ দিয়েছে। এর মধ্যে সাবেক ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের প্রধান মোহসিন রেজাইকে সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব ও সর্বোচ্চ নেতার প্রতিনিধি করা হয়েছে। তার এই নিয়োগকে ঘিরে ইসরায়েলের পক্ষ থেকে তীব্র প্রতিক্রিয়া এসেছে। তিনি কট্টর ইসরায়েল ও পশ্চিমা বিরোধী বলে পরিচিত। মোহসিন রেজাই দীর্ঘ 16 বছর IRGC প্রধান ছিলেন। 1980 এর দশকে ইরান ইরাক যুদ্ধের সময়ও তিনি বাহিনীটির কমান্ডার ইন চিফের দায়িত্ব পালন করেন। গত রোববার তাকে দেশের সর্বোচ্চ নিরাপত্তা সংস্থার প্রধান করা হয়। এর একদিন পর ইরানের সামরিক বাহিনীর আরো কয়েকটি গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেওয়া হয়। ইরানের যৌথ যুদ্ধ কমান্ড এর প্রধান আলী আবদুল্লাহিকে সশস্ত্র বাহিনীর নতুন চিফ অফ স্টাফ করা হয়েছে। আলী উজমাইকে দেওয়া হয়েছে IRGC নৌবাহিনী প্রধানের দায়িত্ব। কট্টরপন্থী ব্রিগেডিয়ার জেনারেল আহমদ ওয়াহিদিকেও IRGCর কমান্ডার ইন চিফ হিসেবে নিশ্চিত করা হয়েছে। তাকে মেজর জেনারেল পদমর্যাদায় এই দায়িত্ব দেওয়া হয়েছে। এর মধ্য দিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে মুহাম্মদ পাকপুরের স্থলাভিষিক্ত হলেন। ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় পাকপুর নিহত হন। বিশ্লেষকদের মতে এসব নিয়োগের মাধ্যমে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার ইরানের অবস্থান নরম হওয়ার কোনো ইঙ্গিত পাওয়া যাচ্ছে না।
জর্জ ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের মধ্যপ্রাচ্য রাজনীতির সহকারী অধ্যাপক সিনা আজেউদি বলেন, এই বিষয়ে খুব কমই সন্দেহ আছে যে খামেনি, বাহিদি এবং আইআরজিসির নেতৃত্ব সবাই মনে করেন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিরোধ চালিয়ে যাওয়া কৌশলগতভাবে প্রয়োজনীয়। রোজাইয়ের দীর্ঘ সামরিক ও রাজনৈতিক অভিজ্ঞতা রয়েছে। তিনি আইআরজিসির শীর্ষ পর্যায় থেকে শুরু করে সংগঠনটির সাধারণ সদস্যদের মধ্যেও প্রভাবশালী হিসেবে পরিচিত। আজদি আরো বলেন, তার এই নিয়োগের উদ্দেশ্য মনে হচ্ছে প্রতিষ্ঠানের ভেতরের সংহতি আরো জোরালো করা, সংগঠনটির উপর নেতৃত্বের নিয়ন্ত্রণ শক্ত করা এবং এমন এক অভিজ্ঞ ব্যক্তির দক্ষতা কাজে লাগানো যিনি আইআরজিসিকে আজকের সামরিক ও রাজনৈতিক প্রতিষ্ঠানে রূপ দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। বিভিন্ন গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকার ও অনলাইনে দেয়া পোস্টে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও আঞ্চলিক বিভিন্ন পক্ষের বিরুদ্ধে প্রতিরোধ ও দৃঢ়তার বার্তা দিয়ে আসছেন রেজাই। তার মতে, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ইরানের জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিতে হবে। রেজাইয়ের নিয়োগ ইরানের যুদ্ধ পরবর্তী নিরাপত্তা কাঠামোর বড় ধরনের কৌশলগত পুনর্গঠন শুরুর ইঙ্গিত দিচ্ছে। তার সামরিক, কূটনৈতিক, অর্থনৈতিক ও জ্বালানি নীতির বিষয়ে দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদ ও তার ভাই মাহের আল আসাদ এবং দক্ষিণ সিরিয়ার দ্বারা প্রদেশের সাবেক রাজনৈতিক নিরাপত্তা প্রধান আতেফ নাজিবকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার দামেস্কের একটি ফৌজদারি আদালত এই রায় দেন। আদালত বাশার আল আসাদকে শিশুসহ একাধিক ব্যক্তিকে পূর্ব পরিকল্পিতভাবে হত্যার পাশাপাশি নির্যাতন, নির্বিচারে আটক এবং মানবতা বিরোধী অপরাধের জন্য দোষী সাব্যস্ত করেছে। আতেফ নাজিবের বিরুদ্ধে হত্যা, নির্যাতন ও নির্বিচারে আটক, গুলি ব্যবহার করে শান্তিপূর্ণ বিক্ষোভ দমনে অংশগ্রহণ এবং আটক কেন্দ্রের ভেতরে পদ্ধতিগতভাবে গণহত্যা ও নির্যাতন চালানোর অভিযোগ আনা হয়েছে। নাজিবের বিচার তার উপস্থিতিতে অনুষ্ঠিত হয়। অন্যদিকে বাশার ও মাহের আল আসাদের বিচার তাদের অনুপস্থিতিতে অনুষ্ঠিত হয়। চতুর্থ ফৌজদারি আদালত বাশার ও মাহের আল আসাদের বিরুদ্ধে আন্তর্জাতিকভাবে গ্রেপ্তারি অভিযান চালানোর নির্দেশও দিয়েছে। আদালত জানায়, তদন্ত ও সাক্ষীদের সাক্ষ্য থেকে প্রমাণিত হয়েছে 2011 সালের দাঁড়ায় বিক্ষোভ শুরু হওয়ার পর আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ এবং বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে পরিচালিত একটি নিরাপত্তা অভিযানে নাজিব জড়িত ছিল। 2024 সালে সিরিয়ার বর্তমান প্রেসিডেন্ট আহমদ আল শারার নেতৃত্বাধীন যোদ্ধাদের মাত্র 11 দিনের অভিযানে পতন ঘটে আল আসাদ সরকারের। এরপর মস্কো পালিয়ে যান তিনি। ইউক্রেন যুদ্ধে নতুন করে 5 লাখ সেনা সংগ্রহের পরিকল্পনা করছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির বরাত দিয়ে এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। ইউক্রেনীয় গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে জেলেনস্কি জানিয়েছেন, আগামী সেপ্টেম্বর মাসের শেষের দিকে রাশিয়ার ডুমা ও সংসদীয় নির্বাচনের পরেই এই বিশাল সেনা সংগ্রহের প্রক্রিয়া শুরু হতে পারে। প্রেসিডেন্ট জেলেনস্কি সম্প্রতি এক সাক্ষাৎকারে উল্লেখ করেছেন যে পুতিন এই যুদ্ধ থামানোর কোনো পক্ষপাতী নন এবং তিনি তার দেশের সাধারণ মানুষকে নিয়ে ভয়ের কারণে এই সেনা সমাবেশ খোলাখুলিভাবে করবেন না। ইউক্রেনীয় নেতার মতে, এত বিশাল সংখ্যক মানুষকে একসঙ্গে দ্রুত প্রশিক্ষণ দেয়া রাশিয়ার পক্ষে সম্ভব নয়, যার ফলে যুদ্ধক্ষেত্রে অপর্যাপ্ত প্রশিক্ষণপ্রাপ্ত সেনার সংখ্যা বেড়ে যাবে আর এর সরাসরি প্রভাব পড়বে রুশ সেনাদের বড় ধরনের প্রাণহানির সংখ্যার মধ্য দিয়ে। এদিকে ইউক্রেনীয় বাহিনী রাশিয়ার অভ্যন্তরের গভীরে আক্রমণ চালিয়ে যাওয়ায় এই যুদ্ধ আরো মারাত্মক মোড় নিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। তিনি সতর্ক করে বলেছেন, ফ্রন্টলাইন থেকে যুদ্ধ যখন পেছনের দিকে বা সাধারণ জনগণের এলাকায় ছড়িয়ে পড়ে, তখন কোনো দেশের জন্য প্রশ্ন হয়ে দাঁড়ায় যুদ্ধ জয় বা পরাজয়ের চেয়ে একটি জাতি হিসেবে তাদের টিকে থাকা। মোদি বিরোধী বিদ্রোহ, কেন বাবা মায়ের আদর্শ ছাড়ছেন ভারতীয় তরুণরা? ভারতের রাজনৈতিক মতপার্থক্য এখন শুধু রাজপথে সীমাবদ্ধ নেই, ঢুকে পড়েছে অনেক পরিবারের মধ্যেও। দেশটিতে সাম্প্রতিক সরকার বিরোধী আন্দোলন অনেক পরিবারে বাবা মা ও সন্তানের মধ্যে তৈরি করেছে গভীর রাজনৈতিক দূরত্ব। কেউ বিজেপি ও রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সমর্থক পরিবারের সন্তান হয়েও মোদী সরকারের বিরুদ্ধে আন্দোলনে নেমেছেন। কেউ আবার বাবা মায়ের আপত্তি উপেক্ষা করে বেছে নিয়েছেন ভিন্ন রাজনৈতিক আদর্শ। তাদের অনেকেরই দাবি, পরিবারের সঙ্গে তাদের রাজনৈতিক চিন্তার পার্থক্য এতটাই বেড়েছে যে স্বাভাবিক সম্পর্ক রাখাও কঠিন হয়ে পড়েছে। এমনই একজন 19 বছর বয়সী কুনাল চৌধুরী।
পাঞ্জাবের লুধিয়ানা থেকে গত 14 জুলাই দিল্লিতে তরুণদের আন্দোলনে যোগ দিতে যান তিনি। মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রশ্ন ফাঁসের অভিযোগ এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবিতে আয়োজিত ওই আন্দোলনে যোগ দিয়েছিলেন হাজারো তরুণ। প্রশ্ন ফাঁসের ঘটনায় 20 জনের বেশি পরীক্ষার্থী আত্মহত্যা করার পর দেশ জুড়ে ক্ষোভ তৈরি হয়। আন্দোলনের চাপে তৎকালীন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেন এবং সরকার ভর্তি পরীক্ষা ব্যবস্থায় পরিবর্তনের উদ্যোগ নেয়। কুণালের জন্য দিল্লির আন্দোলনে যোগ দেয়া ছিল বাড়ি ছাড়ার মতোই। তিনি বলেন, তার বাবা বিজেপি ও আরএসএস এর সদস্য, নিজেও একসময় আরএসএস এর সদস্য ছিলেন, কিন্তু আন্দোলনে যোগ দিতে গিয়ে তিনি বাড়ি ছাড়েন এবং শেষ সেমিস্টারের পরীক্ষাও দিতে পারেননি। কুণালের ভাষায়, চারপাশে যা ঘটছে তা দেখে চুপ করে বসে থাকা তার পক্ষে সম্ভব ছিল না। কুণালের বাবা জীবন চৌধুরী দীর্ঘদিন ধরে আরএসএস এর সঙ্গে যুক্ত। কুণাল বলেন, ছোটবেলায় অনেকটা অনিচ্ছা থেকেই তিনি পরিবারের রাজনৈতিক আদর্শ অনুসরণ করেছিলেন। দর্শক, এই ছিল এখনকার মতো জাগো টিভি নিউজে। যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। ইরানি মিসাইল হামলার ভয়ে চুপি চুপি খাবারের ট্রাকে লুকিয়ে পালান ট্রাম্প। দ্য গার্ডিয়ানের বিস্ফোরক প্রতিবেদন। আমেরিকা ইসরায়েলের উৎকণ্ঠা বাড়ল। মার্কিন অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা প্যাট্রিয়ট ও থার্ডকে ফাঁকি দিতে ইরানের ক্ষেপণাস্ত্রের নতুন কৌশল। লন্ডনের রাস্তায় ইসরায়েলপন্থী আমিরাতের প্রধানমন্ত্রীকে চরম অপমান, ভিডিও ভাইরাল। ইরান নিজেদের অপরাজেয় শক্তি হিসেবে প্রমাণ করেছে, আরাকচি। ইরানের শীর্ষ নিরাপত্তা পদে রেড নোটিশে থাকা মোহসেন রেজাই কেন শঙ্কায় ইসরায়েল। সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদের মৃত্যুদণ্ডের রায়। ইউক্রেন যুদ্ধে আরো 5 লাখ সেনা নামাচ্ছেন পুতিন। মোদি বিরোধী বিদ্রোহ, কেন বাবা মায়ের আদর্শ ছাড়ছেন ভারতের তরুণরা। এখনকার মতো এই পর্যন্তই। এতক্ষণ পর্যন্ত যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।